Hello and welcome FPL managers. Welcome to Gono Football, and of course আমরা back করেছি আমাদের regular weekly podcast নিয়ে ফুট আলোচনা the FPL Gono show, and this time we are focusing on the double game week. I don't know if you can call it a double game week because it's a very strange game week কারণ যেখানে ব্ল্যাঙ্কও আছে আবার ডাবল গেম উইকও আছে, বাট এখনো ব্ল্যাঙ্ক গেম উইক 18 এখনো চলছে। অফকোর্স আর্সেনালের ম্যাচ বাকি, বাট উই হ্যাভ টু কাম ব্যাক কারণ আমাদেরকে প্ল্যান করতে হবে, যেহেতু ফিক্সচার বের হয়ে যাচ্ছে, ফিক্সচার ঢুকছে, ফিক্সচার পরিবর্তন হচ্ছে, প্লেয়ারদের কোভিড হচ্ছে। সো সেই সব আসলে আলটিমেটলি আমরা ফর্মুলেট এবং ডিসকাস করার জন্য আমরা আজকে আসছি, এবং আমাদের সাথে আসে আজকে একজন স্পেশাল গেস্ট। অ্যান্ড স্পেশাল গেস্টকে আমার একটু স্পেশালি ইন্ট্রোডাকশন দেওয়া উচিত এই কারণেই যে 2017-18 রাইট, 17-18 সালে, হ্যাঁ 2017-18 রাইট, 17-18 সালে বাংলাদেশে সিজন শেষে ওভারঅল র্যাঙ্কিং এ, ওয়ার্ল্ডের ওভারঅল র্যাঙ্কিং এ সে 18 ছিল এবং সে বাংলাদেশে 1 নম্বর প্লেয়ার ছিল। এবং এখন পর্যন্ত বাংলাদেশি মারুফ হোসেন ছাড়া সিজন শেষে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি 18তম স্থানের বেশি অর্জন করতে পারেনি। সো উই হ্যাভ amongst us a very special guest again, ইবনুল। ইবনুল, ওয়েলকাম। থ্যাংক ইউ ভাইয়া আমাকে এই শোটা আমন্ত্রণ জানানোর জন্য। আসলে ওইটা হয়তোবা খেলতে খেলতে হয়ে গেছে, যখন দেখলাম যে হয়তোবা ছিল, একটু ধরে রাখার বিষয় ছিল, ওইভাবে লাকি ছিলাম বলা যায়। অতটা ভালো প্লেয়ার না, বাট হ্যাঁ, I was lucky in that season. Right, no, the pleasure is ours, definitely the pleasure is ours. So পরিচয় পালা হোক। of course আমি তোমার একটা পরিচয় দিয়ে দিয়েছি, but of course as an FPL manager আরো পরিচয় যাবে। So ইবনুল, পরিচয় প্লিজ। আমি হচ্ছে পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার এবং কাজ করতেছি আসলে কম্পিউটার রিলেটেড বিষয় নিয়ে, ফ্রিল্যান্সিং প্লাস হচ্ছে যে আপনার ওয়েব প্রোগ্রামিং। আর হচ্ছে যে কি এমনি ফুটবল খেলা দেখা হয়, উইকলি খেলাধুলাও করা হয় ফ্রেন্ডদের সাথে, আর হচ্ছে এফপিএল নিয়ে অনেক বেশি জ্ঞাতানো হয়, বিভিন্ন গ্রুপ, চ্যাটিং গ্রুপ সব মিলায় টিপস দেওয়ার জন্য অনেকে ইয়ে করে। তো আর ইপিএল এ সাপোর্ট করি আসলে লিস্টার সিটি। এটা আসলে মজার বসেই একটা ক্লাব আমি আর আমার এক ছোট ভাই খুঁজছিলাম 2016-17 সালে। ওইবারই হচ্ছে আপনার লিস্টার আসলে চ্যাম্পিয়ন হয়ে যায় লাকিলি। এটা আসলে একটা কাকতালীয় ঘটনা। তো তখন থেকে এখন পর্যন্ত লিস্টারের অ্যাকচুয়াল মেম্বার গ্রুপে বেশ কিছু মেম্বার আছে ইনঅ্যাক্টিভ, তবে অ্যাক্টিভ মেম্বার আছে প্রায় আপনার 12 থেকে 13 জন। Right, so you are the founding member of the Leicester City Supporters Club Bangladesh, right? হ্যাঁ। Right, congratulations, and you are really a special guest amongst us. Ashfaq, আসলে লিভিং লেজেন্ডদের কাছে তো এইভাবে পরিচয় তো দেওয়ার কিছু নাই। রিকারেন্ট অন দ্য শো, হিউজ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, গ্ল্যাড টু বি হিয়ার। পারভেজ? আমি পারভেজ এবং ঘন ফুটবলের মোটামুটি একটা রেগুলার ফেস। রাইট, আর আমি অফকোর্স আমার নাম বলার দরকার নাই, আই এম দ্য হোস্ট এন্ড অফকোর্স অল দ্য ঘন টকিং, সো হিয়ার উই আর। এন্ড এনিওয়েজ, so let's start, and start করার আগে আমি অফকোর্স বলবো যে FPL managers, if you are watching this show, please do subscribe to our channel and of course press the bell notification so that you can we are producing regular contents, of course, so regular contents পাওয়ার জন্য definitely please bell notification to পাঠাবেন। and যেহেতু এখন আসলে একটা আনসার্টেন টাইম, অনেক পরিবর্তন আসছে, অনেক কিছু খুব কুইকলি চেঞ্জ হয়ে যাচ্ছে, সো সেই সমস্ত কিছু আপডেট রাখার জন্য অফকোর্স ইউ ক্যান ফলো আওয়ার ফেসবুক পেজ, যেখানে আমরা সবচেয়ে দ্রুত এবং যত জলদি সম্ভব আমরা সেই সব আপডেট দেওয়ার চেষ্টা করি। সো ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ কম্প্রিহেন্সিভ আপডেট অ্যাবাউট এভরিথিং দ্যাটস হ্যাপনিং অ্যারাউন্ড COVID-19, player postponements, match postponements, player injury, please do follow our Facebook page, but don't forget to subscribe to our YouTube channel too. Right, so let's start with our first section, and of course it's fixtures. So Parvez, quickly take us through the fixtures. Yes, Nadim. আমরা যদি ফিকচারের দিকে দেখি তাহলে এই গেম উইকে আসলে ম্যানচেস্টার সিটির ফিকচারটা আমার কাছে যথেষ্ট আকর্ষণীয় মনে হয়, কারণ তার দুইটা হোম ম্যাচ, ডবল গেম উইক, ক্রিস্টাল প্যালেসের সাথে হোম এবং অ্যাস্টন ভিলার সাথে হোম। এই ম্যাচগুলোতে আসলে ম্যানচেস্টার সিটির অ্যাসেটরা যথেষ্ট কার্যকর মনে হবে আমার কাছে মনে হয়। তারপরে যদি আরেকটা ফিকচারের দিকে আমি দেখি, সেটা হলো ওয়েস্ট হ্যামের ফিকচার। ওয়েস্ট হ্যাম দুইটা হোম ম্যাচ খেলবে, বার্নলে এবং ওয়েস্ট ব্রুমের সাথে। তো ডেফিনেটলি এখানে ওয়েস্ট হ্যামের
ডিফেন্সিভ এবং অ্যাটাকিং প্লেয়ারদেরকে যথেষ্ট ভাবে নজর দেওয়া যাইতে পারে আর কি এদের দিকে। আর আরেকটা ফিকচারের দিকে আমি অবশ্যই নজর দিব, কারণ লাস্ট 5টা গেম উইকে আসলে এই টিমটা কারোর সাথেই হারে নেই, সেটা হলো ফুলহ্যাম। এবং এই ফুলহ্যামের এই গেম উইকে আসলে 2টা ম্যাচ আছে, 2টাই হোম ম্যাচ, চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। আর লাস্ট 5টা ম্যাচের মধ্যে তারা 2টা বড় টিমের সাথে খেলছে, একটা লিভারপুলের সাথে যারা ফুলহ্যামকে হারাইতে পারেনি, এবং লাস্ট ম্যাচটা হলো টটেনহামের সাথে, টটেনহামের মাঠে খেলছে, সেখানেও টটেনহাম তাদেরকে হারাইতে পারেনি। তো ফুলহ্যাম যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স লাস্ট 5টা গেম উইকে তাদের। সো ডেফিনেটলি ফুলহ্যামকে আমি কনসিডার করব ওদের ফিকচারটা। রাইট, ওকে। সো আদার ফিক্সার্স, ইবনুল, তোমার যদি কোনো পার্টিকুলার ফিক্সার্স থাকে? পছন্দের ফিক্সচার লিস্টারটা ভালোই, 2টা হোম ম্যাচ। সাউদাম্পটন একটু টাফ টিম, চেলসিও টাফ টিম, বাট চেলসি এই মুহূর্তে ফর্মে নাই, এটা একটা ইয়ে আছে। আর লিভারপুলেরও আবার 2টা হোম ম্যাচ। লিভারপুল হোমে খুবই ভালো, এটা আমরা সবাই জানি, বিশেষ করে ক্লপ আসার পরে। তো ওদের ওই ফিক্সচারটা দেখার মতো। আর অ্যাস্টন ভিলারটা একটু মিক্সড, ফুল মানে আপনার খুবই ভালো বলবো না, যেহেতু ম্যান সিটির সাথে ওদের অ্যাওয়েতে একটা ম্যাচ আছে। যদি অ্যাস্টন ভিলা আবার হোমে চেয়ে অ্যাওয়েতে একটু বেশি ভালো, বাট এবং নিউক্যাসলের সাথে হোমে, তো অ্যাস্টন ভিলা একটা ভালো ফিক্সচার। রাইট, আশফাক? বেশিরভাগ ফিচার্স অলরেডি কভার করা হয়েছে, বাট আমার যেটা টার্গেট হচ্ছে যে ফিকচার গুলো, সেটা হচ্ছে গিয়ে ইউনাইটেড এর ফিকচার্স গুলা। আমি একটু বায়াস এদিক থেকে, বিকজ আই এম অ্যান ইউনাইটেড ফ্যান আর কি। তো ইউনাইটেড বিং, Nothing new. হ্যাঁ, ইউনাইটেড বিং টপ অফ দ্য লিগ, I think they have everything to play for. তাদের 2টা ফিকচারই অ্যাওয়ে, এন্ড ইউনাইটেড ইজ পার্টিকুলারলি স্ট্রং অ্যাওয়ে। আমরা যেটা দেখে আসছি, বিশেষ করে ফার্নান্ডেজ এন্ড Rashford has yet to blank this season in an away match. So I think United assets will be good to have next week. Right, interesting. I do not have any fixtures to cover, so let's move to the next one. So these are the teams with the good fixtures, and of course West Ham consider korte pari. Of course tader Sofal ache, Cresswell ache, Antonio ache, Souček ache, and of course Fabianski ache jaderke amra consider korte pari. Basically আমি যেগুলো ফিক্সার এখানে যেসব টিমে দেখছি সেসব আমি যে এই কারণেই বলছি যে এইসব টিম থেকে আসলে ট্রিপল আপ বা ডাবল আপ করা যেতে পারে, যেহেতু ডাবল গেম উইক। সো এই জন্য আমি জাস্ট কয়েকটা প্লেয়ার্স জাস্ট অন টপ অফ মাই মাইন্ড আমি এগুলো বলে ফেলি। চেলসি থেকে বেসিক্যালি আমরা কনসিডার করতে পারি পুলিসিচ, অফকোর্স দ্য তিনজন ডিফেন্স, জুমা, চিলওয়েল এন্ড আদার্স। এন্ড অফকোর্স আমি আরেকজনের নাম বলবো, সেটা হলো জিয়াস। বাট আমরা স্ট্যাটিস্টিক্স এর দিকে পরের দিকে নজর দিচ্ছি। লিস্টার সিটি থেকে ডেফিনেটলি ভার্ডি এন্ড ম্যাডিসন, এন্ড অফকোর্স জেমস, সরি জাস্টিন, নট জেমস, জাস্টিন। লিভারপুল থেকে অফকোর্স সালা এন্ড মানে, এন্ড অফকোর্স রবার্টসন, দে আর ডেফিনেটলি দেয়ার। Manchester City take definitely Kevin De Bruyne, and of course Sterling, and of course the 3 defense. Manchester United already amar mone Ashfaq has covered. Bruno Fernandes, don't need to mention really. Rashford, again Martial, and of course you can consider Luke Shaw or Maguire. And Aston Villa take definitely ami ekta player er naam bolbo jeta holo Grealish. Of course we all know, I don't need to introduce, but ami jeta bolte pari seta holo El Ghazi ke amra obviously consider korte pari. But defensive কিছু স্ট্যাটস আছে। মার্টিনেজ ইজ অফকোর্স জাতীয় প্লেয়ার, সো মার্টিনেজকে নিয়ে নতুন কিছু বলার নাই, বাট ডেফিনেটলি ডিফেন্সিভ স্ট্যাটস আছে, কনসা টার্গেট যাদেরকে কনসিডার করা হয়। সো এনিওয়ে, উইল গো ইনটু দ্য ডিটেলস অফ অল দ্য প্লেয়ার্স, সো লেটস গো ইনটু দ্যাট। এন্ড ডাবল গেম উইক গোলকিপার, সো পারভেজ, I will start, and you will do the defense, right? Okay. গোলকিপারের ক্ষেত্রে আমি যদি শুরু করি, সবার আগে আমি যেটা বলবো যে অফকোর্স মার্টিনেজ, যেটা আমি অলরেডি সেগওয়েতেই বলে দিয়েছি আর কি, যে মার্টিনেজ ইজ ডেফিনেটলি আ ভেরি ইম্পর্টেন্ট কিপার। এন্ড অফকোর্স সেভস এর ক্ষেত্রে থেকে শুরু করে আমি যদি সিএসকে সবচেয়ে বেশি এখন পর্যন্ত ক্লিন শিট তার 8টা, সো হি ইজ দ্য হাইয়েস্ট গোলকিপার, এন্ড অফকোর্স হি হ্যাজ আ হাই ওনারশিপ এন্ড প্লাস ডাবল গেম উইক, এবং আরো অনেক ফিক্সচার্স আমার মনে হয় অ্যাস্টন ভিলা থাকবে। সো হি ইজ আ লং টার্ম কিপার আর কি বেসিক্যালি। সেকেন্ডলি আমি যদি কোনো কিপারের কথা বলি, ডেফিনেটলি ফ্যাবিয়ানস্কির কথা বলবো, বিকজ অনেকে হয়তো ওয়েস্ট হ্যামের 2টা ডিফেন্স নাও নিতে পারে, বাট ডেফিনেটলি ফ্যাবিয়ানস্কি ইজ দ্য ওয়ান টু কনসিডার, শপ স্টপার প্লাস ফিক্সচার্স ভালো। পোপের কথা আমি বলবো এই কারণে যে পোপ হ্যাজ দ্য বেস্ট
XGC in terms of preventing goals. So যদি আমি সেই দিক থেকে বলি যে কোন গোলকিপারের প্রিভেন্টিভ স্ট্যাটস যেটা আছে সেটার দিক থেকে আসলে পোপ সবচেয়ে বেশি, যদিও আমাদের কাছে এই স্ট্যাটসটা নেই এখানে, বাট সেই ক্ষেত্রে পোপের কথা আমি বলতে পারি। জনস্টন ডেফিনেটলি ফর দ্য নাম্বার অফ সেভস অফকোর্স 74 এখন পর্যন্ত এবং সবচেয়ে বেশি। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হলো যেটা আমি গোলকিপার আরেকটা আমি যেটা কনসিডার করতে পারি বা আমরা কনসিডার করতে পারি সেটা হলো অ্যারেলোয়া। কালকে যদি আমরা স্পার্সের খেলা দেখে থাকি, অ্যান্ড অফকোর্স সনের ওনাররা আমরা মনে হয় ডেফিনেটলি মাথা ছিল বারবার এবং চুল ছেঁড়ার মতো অবস্থাই হয়েছিল, যেখানে 3টা শিওর শট মোটামুটি একটা গোল ছিল যেটা অ্যারেলো আলটিমেটলি সেভ করছে, বাট কেনেরটা আসলে বেশি কঠিন ছিল, সো there was no way any goalkeeper could save that. So these are the couple of goalkeepers. Mendy, I think Mendy is Mendy, so I'm not going to go into the details. But anyway, that's goalkeeper section covered for me, and I will go to the defenders one. So Parvez, take it away. তো ফ্যাবিয়ানস্কি নিয়ে আমার একটু ছিল আর কি, বিকজ ফ্যাবিয়ানস্কি ওয়াজ ইনজুর্ড ইন দা ফলো আপ ইন লিড আপ টু দ্য লাস্ট গেম, আর ও কাপ ম্যাচও খেলে নাই। তো ফ্যাবিয়ানস্কি ইনভেস্ট করার আগে প্লেয়ার শুড take a look at the press conference regarding his injury situation and whether Fabianski will play or Randolph will play. ওইটা একটু দেখার বিষয় আছে। That's a Pope fair is a point. very good option. Pope is a very good option, but Pope, the thing, well, that discourages Pope for me is because his high price point. Price point একটু higher কারণে Pope I guess অনেকে own করে না, but since Ben Mee has been back, or they have the first choice pairing regarding their defense, I think Burnley is slowly looking like the old Burnley of old. গত সিজনের বার্নলি আস্তে আস্তে দেখা দিচ্ছে আর কি। Right. Parvez, with defenders, হ্যাঁ, quickly. yes, নাদিম। ডিফেন্ডারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা ফিকচার গুলাকে মোটামুটি অ্যানালাইজ করছি, তো ফিকচার অ্যানালাইজ করলে আমাদের প্রথমের দিকেই আসতেছে হলো দুইটা হোম ফিকচার গুলা যাদের ভালো, আসলে লিভারপুলের হোম ফিকচার ভালো, সো আমরা এখানে রবার্টসনকে কনসিডার করতে পারি, এবং ম্যানচেস্টার সিটির ফিকচার গুলা ভালো, সেখানে আমরা তাদের 3টা যে ডিফেন্স আছে, ট্রয় ডিফেন্স, তাদের স্টোনস, ডিয়াস এবং চ্যান্সেলো, এদেরকে কনসিডার করতে পারি। ম্যানচেস্টার ইউনাইটেডের যেটা আমরা দেখছি যে লাস্ট ম্যাচগুলোতে তারা ডিফেন্সিভলি অনেকটা ইমপ্রুভ করছে, বাট ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ম্যাগুইর এবং লুকশ এদের কিন্তু ডবল কেমিক এবং 4টা করে ইয়েলো কার্ড আছে। যদি ফার্স্ট ম্যাচে একটা ইয়েলো কার্ড খায় যায় তাহলে হয়তো বা মেবি সেকেন্ড ম্যাচটা মিস করে যেতে পারে, সো এটা একটু কনসিডার করবে এপিএল ম্যানেজাররা। আর ওয়েস্ট হ্যামের 2টা হোম ফিকচার, এখানে আমি ডেফিনেটলি ক্রিসওয়েল এবং চোফালকে এদেরকে কনসিডার করব, এদের স্ট্যাটও যথেষ্ট ভালো। আর চেলসির কথা আমি বলবো এই কারণে যে চেলসির আসলে 2টা অ্যাওয়ে ম্যাচ হলো, চেলসির কিন্তু 19-এর পরের গেম গুলাতে আসলে চেলসির ফিকচার যথেষ্ট ফেভারেবল, সো এই জন্য চেলসির চিলওয়েল, জুমা এদেরকে কনসিডার করা যাইতে পারে, প্লাস ডবল কেমিক আছে এই সিজন। তারপরে যদি আমি আরেকটা টিমের কথা বলি যেটা বার্নলের কথা, বার্নলে ধীরে ধীরে ব্যাক করতেছে। আসলে এই মুহূর্তে আসলে বার্নলের যে 4টা ডিফেন্স আছে তার মধ্যে লটন একজন, এবং লটনের প্রাইস হলো বাকিদের চাইতে কম, সো এখানে কম প্রাইসের একজন ডাবল কেমিক প্লেয়ারকে আমরা ডেফিনেটলি কনসিডার করতে পারি 4.4। আর স্ট্যাট আমরা মোটামুটি স্ক্রিনে দেখতেই পাচ্ছি, সো স্ট্যাট দেখে অনেক জিনিস ডিসিশন নিতে সুবিধা হবে আর কি না। Right, no, interesting choices and অনেক অপশনস, আসলে বাজেটটাই কার কত বাজেট। এখানে দুই একজন হয়তো বা বিগ ডিফেন্ডার বাদ করছে, যেমন ধরেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, সে তার নামের প্রতি সুবিচার করতে পারছে না, বাট হি হ্যাজ দ্য হিস্টোরি টু রিটার্ন এনি ডে, তো সে যদি তার ভালো ফর্মে ফিরতে পারে সেও খুব ভালো পয়েন্ট দিতে পারে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, আরো কিছু কনসিডার করা যেতে পারে, যেমন ধরেন ছোট টিমের বড় স্টার যেরকম আপনার বেন মি, এবং আরেকটা বিষয় হচ্ছে টার্কোস্কি আপনি প্রচুর হেডে করে, লাস্ট ম্যাচও ইজি চান্স মিস করছে। এই ধরনের কিছু প্লেয়ার কনসিডার করা যায় আর কি, যারা আসলে একটু ডিফারেন্সিয়াল খুঁজে। এবার আরেকটা টিম ফুলহ্যামের যে ডিফেন্স গুলার কথা বলি, ফুলহ্যামের কিন্তু আমি ফুলহ্যামকে যেহেতু বলতেছি ডিফেন্সিভ, তাদের গোলকির কথা বলতেছি, ফুলহ্যামের কিন্তু রবিনসন একজন ডিফেন্স আছে যথেষ্ট ভালো, এবং আজরাবাইও ছিল, এও যথেষ্ট ভালো কিন্তু করতেছে, সো ফুলহ্যামের ডিফেন্সের দিকেও আসলে নজর দেওয়া যাইতে পারে। ইন্টারেস্টিং ডিফারেন্সিয়াল শাউটস ইন টার্মস অফ ডিফেন্স, আসলে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড,
Trent Alexander-Arnold is a differential. What a season we are having, right? Well, anyway, Sterling is a differential. Mane is a differential. exactly. I mean, Rashford was a differential, and আমার এই লিস্টে একটা কমেন্ট ছিল আর কি রিগার্ডিং ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার্স তো Shaw is an excellent pick because Shaw is recently on set pieces. He's been taking free kicks, he's been taking corners, so he's becoming a bit of a bonus magnet as well. But Shaw এর একটা ইস্যুস থাকে যে রিগার্ডিং his rotation issues with Telles. So before you think of investing in Shaw, there's a good chance Shaw won't play both the games in the double game week. Maybe one of the games Telles will start. So yeah, and plus there is the yellow card issue, right? So it's also the yellow card issue. So that is something you should consider before investing in Shaw or Maguire otherwise. রাইট, এমনি আমার মনে হয় এমনিতে যথেষ্ট প্রবলেম আছে, ঠিক আছে, অলরেডি যথেষ্ট পরিমাণে ঝামেলার মধ্যে আসি, তার মধ্যে আবার আরেকটা ঝামেলা যে একটা প্লেয়ারকে নিয়ে তারপরে একটা ইয়েলো কার্ড খাইবো কি খাবো না, আরে আল্লাহ, আই এম নট কোভিড নিয়ে বাঁচি না এমনিতে, তার উপর আবার ইয়েলো কার্ড চলে আসছে। এক্স্যাক্টলি, আবার তার মধ্যে আবার খেলবে কি খেলবে না, রাইট, লাইক লিটারালি ঠিক আছে, অ্যাভয়েড অল টুগেদার। এইরকম একটা ঝামেলা হয়েছিল, যেমন ধরেন আমি গেম উইক 18 এর জন্য প্ল্যান করে আসছিলাম, বিসুমা একটা ম্যাচ আছে অ্যাটলিস্ট 2 তো দিবে, সেই বিসুমা গেম উইক 17 এ এসে 5টা খায়, আমার গেম উইক 18 এ এসে আর আনঅ্যাভেলেবল। আমার তো এফপিএল এর সবথেকে কনসিস্টেন্ট প্লেয়ার আমি ওন করি এই মুহূর্তে, এফপিএল এর সবথেকে কনসিস্টেন্ট প্লেয়ার হচ্ছে ব্রিউস্টারের মিনিমাম হচ্ছে 1 এবং তার থ্রেশহোল্ড হচ্ছে 2, সে 2 এর বেশি দেয় না, সে 1 এর কমও দেয় না। তো he was unlucky and I can tell you I am the responsible person for আরে রাখেন ওর দৌড় হচ্ছে গিয়ে 2, ঠিক আছে, ও ম্যাক্সিমাম দিবে, ও থ্রেশহোল্ড 2, ও গোল দিবে 2023 এ, হ্যাঁ, ওয়ান ফর দ্য ফিউচার হিসেবে কিনছে, ও গোল দিবে 2023 এ, হ্যাঁ, বাট ও সবথেকে এই গেম মিকে কিন্তু he was really good সে তার বারে লাগছে, he was very unlucky and I don't know why that ball didn't go in. Anyway, that's one of my frustration. আমি সবসময় এইসব যখন হয় তখন আমি নিজেকে দায়ী করি। Anyway, Ibnul, take us through the midfielders ভাই। হ্যাঁ, ডাবল গেম উইকে কেভিন ডি ব্রুইন সম্পর্কে আসলে বলার কিছু নাই। কেভিন ডি ব্রুইন হচ্ছে one of the best midfielder right now in the world. So কেভিন ডি ব্রুইনের ডাবল গেম উইক মানে হচ্ছে যে আসলে মানে শিওর অ্যাটলিস্ট ধরেন 15-16 পয়েন্ট, এই ধরনের একটা চিন্তা ভাবনা। ও অনেক সময় এক গেম উইকে যেখানে দিয়ে দেয়, 2 গেম উইকে ভাই আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। I had a question regarding Kevin De Bruyne. You being a legend and all, sorry. What's your thoughts on triple captain Kevin De Bruyne this week? খুবই ভালো চান্স আছে, কারণ গার্দিওলা বলছে ও কেভিন ডি ব্রুইনকে স্টিল আসলে রোটেট করবে না, ওর টিম আসলে এখন সেই পজিশনে নাই, প্লাস ওরা এখন টাইটেলের জন্য খুব ভালো কন্টেন্ডার। তো কেডিবি দুটো ম্যাচই খেলবে, হয়তো কিছু মিনিট কমতে পারে, বাট হি শুড রিটার্ন। গতকালকেও যেমন ওর ডাবল ডিজিট হয়ে যাওয়ার কথা স্টার্লিং মিসটা না করলে, ডাবল গেম উইকে হয়তো সেই ক্ষেত্রে। আর সালা তো অলরেডি টেস্টেড হোমে, ও কি করতে পারে এটাও অনেকবার দেখাইছে। বড় টিম ছোট টিম ওর জন্য কোনো বিষয় না, সালা খুবই ভালো, যদিও এখন একটু ফর্ম নিয়ে আছে। মানের ব্যাপারে আসলে একটু ডাউট থাকেই, কারণ হচ্ছে দেখা গেছে ও একটু মাঝে মাঝে রোটেশনেও পড়ে বা গেম টাইম কম পাবে ডাবল গেম উইকে, বাট মানেও ফিক্সচার প্রুফ আসলে এই প্লেয়ার। আর ফার্নান্দেস তো এই সিজনে আসলে বেস্ট প্লেয়ার এখন পর্যন্ত বলা যায়, প্লাস ওর ফেভারে পেনাল্টি কিকের অপশন। তো এগুলো হচ্ছে বিগ টিমের প্লেয়ার। আর ডিফারেন্সিয়াল যদি কেউ খুঁজতে চায় সেক্ষেত্রে আছে রাশফোর্ড। পুলিসিচ কতটুকু ভালো খেলতে পারবে আসলে ঠিক বলা যায় না, এই পুলিসিচ নিয়ে আমি খুব যন্ত্রণায়। আমি একবার ওকে নিলাম, দেখলাম যে খেলবে, সে টিমে আছে দেখে খুব সুন্দর খুশি, পরে যখন ম্যাচ শুরু হয়েছে দেখি নাই, কি সে ট্রেনিং ইনজুরি, এত বাজে অবস্থা। হ্যাঁ, তো ওর নাম আছে তো, ওর নাম হচ্ছে গিয়ে, ওর হ্যামস্ট্রিং হচ্ছে স্ট্রিং চিজ হ্যামস্ট্রিং। এটা আমি দেখছিলাম অবশ্য, রাইট। তো আর জিএক খুবই ভালো, জিএক যে যখন টিমে থাকে কর্নার টর্নার নেয়, অনেক ফ্রি কিকও নেয়।
তো জিএক আসলে আমি পুলিশ থেকে জিএক কে একটু আগায় রাখবো। ও যদি ফিট থাকে ও চেলসি যে স্ট্রাগল করছে ওই সময় আসলে জিএক অফ ছিল মেইনলি। তো আর ম্যাডিসন আসলে ওয়ান অফ দ্য টপ 5 মিডফিল্ডার আই এম কনসিডারিং ফর দিস ডাবল গেম উইক। ম্যাডিসন আর যেহেতু প্রায়তো আপনার ইনজুরড হয়ে গেছে লং টার্মের জন্য, তো ম্যাডিসনের গেম টাইমে অনেক এনশিওর। সো ম্যাডিসন হচ্ছে যে ওয়ান অফ দ্য প্লেয়ার টু ওয়াচ এবং খুবই ডিফারেন্সিয়াল। আর এর বাইরে সন আছে, সন আসলে সিঙ্গেল গেম উইক, বাট সন যেভাবে পয়েন্ট দিছে এর আগে রিসেন্টলি যদি এভাবে দিচ্ছে না, বাট সন পটেনশিয়াল আছে যে আসলে সিঙ্গেল গেম উইককেই ডাবল গেম উইকের চেয়ে বেশি পয়েন্ট দেয়। তো সন তারপরে একমাত্র ডাবল গেম উইকের বাইরে যাদের পটেনশিয়াল খুব হাই আসলে সনকেই বেশি কনসিডারেবল মনে হচ্ছে। আর অ্যাস্টন ভিলা থেকে গ্রিলিশ, এলগাজি যেহেতু ওর ফেভারে পেনাল্টি আছে, তো এই দুইজন খুব ভালো। আমি অবশ্য অ্যাস্টন ভিলা থেকে আরেকটা প্লেয়ারের খেলা দেখে আমার খুব ভালো লাগছে, সে হচ্ছে ট্রাউরে। ও খুবই ভালো এবং ও খুবই ফাস্ট, খুব দ্রুত আপনি ঢুকতে পারে। সো প্লাস ওর বল প্লেইং ইয়েও ভালো। তো কেউ যদি ডিফারেন্সিয়াল কনসিডার করতে চায় সেক্ষেত্রে ট্রাউরে কুড বি এ ভেরি বাজেট অপশন। আর এর বাইরে এখানে ওয়েস্ট হ্যাম থেকে সুচেকের পয়েন্ট অনেকেই মিস করছে। তো সবাই ডাবল গেম উইকে খেলাবেই ওকে, এবং ডাবল গেম উইকে ওর ভালো অপশন আছে। অ্যাটলিস্ট যদি দুইটা ক্লিন শিটও পায় তাও 6 পয়েন্ট, যেহেতু 90 মিনিট করে খেলে। আরো খুবই ভালো এবং এরিয়াল থ্রেট খুব হাই ওর। তো সুচেক খুব ভালো অপশন। এর বাইরে আরো দুই একটা ডিফারেন্সিয়াল আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনার ধরেন ম্যানচেস্টার সিটি থেকে স্টার্লিং যেহেতু রেস্ট পাইছে, তো ডাবল গেমে খেলার কথা। আর স্টার্লিং এর সেই পটেনশিয়াল আছে। আর যদি ফোডেন দুইটা ম্যাচই খেলে তাহলে ও খুব ভালো দিবে, পয়েন্ট দিবে। কারণ হচ্ছে ওর একটাই সমস্যা, রোটেশন রিস্ক। বাট ও এই মুহূর্তে ফর্ম আছে, যেহেতু ফর্মে আছে গার্দিওলা আই হোপ ওকে দুইটা ম্যাচে স্টার্ট করানোর কথা, হয়তো বা পুরো না খেলাইলেও। এই প্লেয়ার গুলার কথা আমি একটু বলতে চাই যে ডাবল গেমে ওরা খুব ভালো পয়েন্ট দিবে। Fair shout. যদি আর্সেনালের একটা ভালো ফিক্সচার আছে নিউক্যাসলের সাথে হোমে, ওরা যদি ওদের ফর্ম ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে হয়তো সাকা কিছু পয়েন্ট দিতে পারে, সাকা বা স্মিথ রোই। রাইট, সেটা আমরা অবশ্য আজকে রাতেই বুঝতে পারবো যে কি অবস্থা আর্সেনালের। সো আজকে যেহেতু খেলা আছে, বাট দিজ আর ফেয়ার শাউটস এন্ড ভেরি গুড শাউটস। আমি জাস্ট ট্রায়ারের ক্ষেত্রে আমি একটাই পয়েন্ট বলবো, আমি বলবো না যে তার ট্রায়ারে আসলে ইটস এ ব্যাড শাউট, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বার্কলে ইজ কামিং ব্যাক। আমি জানি না যে আসলে বার্কলে যেহেতু আগে এলগাজির ক্ষেত্রে খেলতো, বাট এলগাজি যেহেতু এখন থাকবে না, আমি এলগাজি যেহেতু এখন ভালো ফর্মে আছে, আমার মনে হয় সামহাও মনে হয় আপনাদের মধ্যে কার কার টিয়ারনি আছে? আমার নাই। টিয়ারনি টিয়ারনি স্কোয়াডে নাই। না, ওয়েল ডান। টিয়ানি আছে তো, আছে টিয়ানি স্কোয়াডে আছে। এনিওয়ে, লেটস মুভ টু দ্য নাদিম, একটা জিনিস আমি বলে নেই এখানে, জাস্ট একটু কনসার্ন করে দেই একটা জিনিস। সেটা হলো এই গেম উইকের কিন্তু দুইটা বড় প্লেয়ার হলো ব্রুনো ফার্নান্ডেস এবং গ্রিলিশ, যাদের দুইজনকারই কিন্তু 4টা করে ইয়েলো কার্ড আছে। এবং তাদের প্রথম ম্যাচটা, ডবল গেম উইকের প্রথম ম্যাচটা, ব্রুনো ফার্নান্ডেজের প্রথম ম্যাচটাই হইলো লিভারপুলের সাথে। ডেফিনেটলি এইখানে তার একটা ইয়েলো কার্ডের পসিবিলিটি আছে। তো এইখানে যদি খায়া যায় ফুলহ্যামের সাথে ম্যাচে, কিন্তু ব্রুনো ফার্নান্ডেস অফ হয়ে যাবে। সো একটু জাস্ট কনসার্ন করার জন্য। আর আরেকটা হলো গ্রিলিশেরও প্রথম ম্যাচটা কিন্তু ম্যানচেস্টার সিটির সাথে, সেইখানে যদি সে একটা ইয়েলো কার্ড খায়া যায় তাহলে কিন্তু পরের ম্যাচটা যেটা আমরা সবাই টার্গেট করতেছে নিউক্যাসলের সাথে, সেই ম্যাচে সে নাও থাকতে পারে রাইট, যদি খায়। ভেরি ইন্টারেস্টিং আপডেট। এনিওয়ে, থ্যাংক ইউ পারভেজ, দ্যাট ইজ ভেরি গুড শাউট। আমার মানে এফপিএল ম্যানেজারদের এগুলো আসলে কনসিডার করা উচিত বিফোর মেকিং আ ডিসিশন। রাইট, আশফাক, quickly take us through the forwards. Right. The forward নিয়ে I'll try to be as to the point as possible আর কি। তো ফরওয়ার্ডের আমাদের রিসেন্ট কিছু ইনজুরি এন্ড সিচুয়েশনের কারণে এখন ফরওয়ার্ডের আসলে আমাদের অপশনস ওভারঅল অনেক কমে গেছে। যেমন ডমিনিক কালভার্ট লুইন এখন হ্যামস্ট্রিং ইনজুরিতে আছে, অ্যাগুয়েরো ইজ নট ফিট,
আমরা আজকে জানতে পারলাম যে even Ings has COVID-19, so Ings is not an option anymore. তো সেক্ষেত্রে আসলে এখানে যে আমার অ্যারাউন্ড 9 জনের লিস্ট আছে, তো কিছু লিস্ট অলরেডি আমি খুব একটা কনসিডার করি না। আমি কিছু এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল হচ্ছে কি মার্শিয়াল। তো মার্শিয়াল বিং এ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, মার্শিয়াল ইজ আ very frustrating asset to have. মানে 1 week he shows he's doing wonders, he's scoring goals, providing assists. Areek week he's being found nowhere and missing easy chances. So Martial, well, if you have him or if you are playing him, he can be a frustrating asset to have. So I don't think if you want to invest in Manchester United assets, I don't think you should invest in someone like Martial or Cavani. Cavani সব ম্যাচ স্টার্ট করবেও না, মানে একটা ম্যাচ স্টার্ট করতে পারে, বাট আই ডোন্ট থিংক দুইটা ম্যাচ করবে। আর মার্শিয়াল থেকে আই গেস বেটার ইনভেস্টমেন্টস আর ইন রাশফোর্ড অর ফার্নান্ডেস। জিজাস আরেকটা অপশন, যে জিজাস, ইফ জিজাস ইজ ফিট হি ইজ আ ভেরি গুড শাউট, বাট জিজাস আদৌ কোভিড এর পর থেকে কতটুকু ম্যাচ ফিট, তো সেটা একটা ফ্যাক্টর। জিজাস কোভিড টা রিকভার করার পরেও হি ওয়াজ বেঞ্চড ফর কনসিকিউটিভ কাপ গেমস এন্ড দ্য প্রিমিয়ার লিগ গেমস আই থিংক। তো আই থিংক ওর ওখানে কিছু ফ্যাটিক বা অন্য ইস্যুস আছে যেখানে হি হ্যাজ আ ভেরি গুড he's a very high risk of playing. আর Aguero আমরা জানি যে is self isolating right now, even though he's not COVID positive, he has been in contact with some other players বা কিছু একটা, তো Aguero is not an option. So Martial, Cavani, Jesus, I don't think if you are investing, you can avoid these things. The players you can actually take, are first of all, you can take Antonio. Antonio is a very good option because Antonio mid কাপে 90 minutes খেলছে। 90 minutes খেলে বেসিক্যালি বোঝা যাচ্ছে যে he is probably fit enough to play the whole 90 minutes. এবং হ্যালার যেহেতু রিসেন্টলি was sold to Ajax, তো সেক্ষেত্রে Antonio is the first choice striker again. তো ওর রোটেশন ইস্যুসও নাই, তো সেক্ষেত্রে even if his minutes are managed, he most likely start both games. আর সেক্ষেত্রে মানে আমরা যারা গত সিজন অ্যান্টোনিওর 4 গোল মনে করছিলাম, তারা আশা করতে পারি যে কাছাকাছি যদি কিছু দিলেও যদি কিছু দেয়। কেইন নিয়ে আবার নতুন কিছু বলার নাই। কেইন probably plays the worst team in the Premier League this season এই উইকে। So even if Spurs are playing a single game week, there's a very high chance of Kane getting a big score. So even if they have a single game week, that should not prevent you from getting in Kane or having Kane. Bamford again, jara age niye rakhchen ba kichu, they expected a double game week, it has come to a single game week, but Bamford tarporo is playing has a pretty good opponent in Brighton, and সেক্ষেত্রে ব্যামফোর্ড যেহেতু মিড উইকেও খেলে নাই, মানে মিড উইক ইন দ্য সেন্স যে কাপ গেম খেলে নাই, তো হি ইজ ফ্রেশ, হি ইজ রেয়ারিং টু গো। আর দ্য কাইন্ড অফ ফুটবল লিডস প্লে, ব্যামফোর্ড উইল অলওয়েজ গেট চান্সেস টু স্কোর। লাস্টলি যে অ্যাসেটটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়াটকিন্স। এখানে আমাদের হোস্ট যিনি আছেন অনেকদিন ধরে ওয়াটকিন্স পালছেন, এবং মানে ওয়াটকিন্স নিয়ে হচ্ছে গিয়ে স্টার্লিং টাইপ একটা সিচুয়েশন হয়েছে যেখানে তার হচ্ছে গিয়ে ওয়াটকিন্স মানে মিস করে, এবং মিস করলে চান্স পাইলে লাস্টে পেনাল্টি মিস করে। যেই মুহূর্তে হচ্ছে গিয়ে ওয়াটকিন্স কেউ ছাড়ছে বা ছেড়ে দিচ্ছে, সেই মুহূর্তে ওয়াটকিন্স আবার 3টা অ্যাসিস্ট দেয়। ওয়াটকিন্স ইনফ্যাক্ট এই উইকে একটা ডিফারেন্সিয়াল, তো সেক্ষেত্রে ওয়াটকিন্স যেহেতু আমাদের অলরেডি অপশনস কম, এবং চে অ্যাডামস এর কনকাশন এখনো পুরোপুরি রিকভার করছে কিনা আমরা বলতেও পারবো না, তো ওরকম প্রাইস রেঞ্জে আই থিঙ্ক ওয়াটকিন্স ভাবে আসলে অন্য কোনো অপশনস ওরকম নাই। তো ওয়াটকিন্স ইজ আ ডিফারেন্সিয়াল শাউট, এবং সাডেনলি অ্যাস্টন ভিলা হ্যাজ আ ডাবল গেম উইক নাও with Newcastle, and Newcastle being well pretty bad team defensively at least. So Watkins can be good differential. If anyone else, any other strikers to discuss, you can. অ্যাডামসের কথাটা আমি বলি। চে অ্যাডামসের যে ইনজুরিটার কথা বলতে, চে অ্যাডামস অবশ্য আজকে প্রেস কনফারেন্স হয়েছে, হাসান হোটেল কনফার্ম করছে যে চে অ্যাডামস ওকে, এই ম্যাচের জন্য অ্যাভেলেবল সে এই গেমে। Okay, we will not discuss any further forwards because আমাদের captaincy option টা এখনো বাকি আছে, so let's go with the captaincy options quickly, and then if we have time we'll discuss that. So Ibnul, sorry,
If you can quickly take through this best captain's option for me. হ্যাঁ, বেস্ট ক্যাপ্টেন অপশনস আসলে কেভিন ডি ব্রুইন, কারণ হচ্ছে ওর ফিক্সচার দুইটা খুব ইজি প্লাস হোমে, সো হি ইজ এ ভেরি গুড অপশন ফর ট্রিপল ক্যাপ্টেন, and actually we'll look for the options in triple captain who can give us 20 plus points, and Kevin De Bruyne is the person, is the player who can give us double digit in both games. So he is a very good options for triple captain. And also Salah, Salah আসলে ডাবল গেম উইকের ইপিএল এ আসার পর থেকে ডাবল গেম উইক খুব কমই পাইছে, এবং ডাবল গেম উইক পাইলে সবাই ভাবতো যে সালাকেই ক্যাপ্টেন দিব। সেই ক্ষেত্রে সালা খুবই ভালো অপশন। ফার্নান্দেস একটু ট্রিকি, যদি সে তার যেহেতু অ্যাওয়ে ফর্ম খুবই ভালো এবং দুইটাই অ্যাওয়ে ম্যাচ, এই জন্যই আমি আসলে তাকে ক্যাপ্টেন চয়েসে খুব ভালোভাবে আগায় রাখবো। বাট এখানে একটু ইয়ে আছে, সে যদি ফার্স্ট ম্যাচটা কোনো ইয়েলো ছাড়া পার করতে পারে তাহলে সে খুবই ভালো অপশন। সেই ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, তো যদি সে আরেকটা ইয়েলো খায় সে হয়তো সিঙ্গেল গেম, বাট সিঙ্গেল গেমেও তার ভালো পয়েন্ট পটেনশিয়াল আমরা দেখেছি। 17-18 সে দেওয়ার ক্যাপাবিলিটি তার আছে, তার জন্য ফিক্সচার কোনো বিষয় না। আর ম্যানচেস্টার ইউনাইটেড তো খুব বেশি পেনাল্টি পাচ্ছে, বিশেষ করে গত কয়েক সিজন ধরে। তো এটা ওদের প্লেয়াররা খুবই দ্রুত আপনার ডি বক্সে ঢুকে, এই জন্য দেখা গেছে ফাউলের শিকার হয়, প্লাস কিছু বিগ টিমের অ্যাডভান্টেজ তো কিছুটা থাকেই। সব মিলে ফার্নান্দেস খুবই ভালো পটেনশিয়াল। আর কেউ যদি ডিফারেন্সিয়াল ক্যাপ্টেন অপশন খুঁজতে চায় সেই ক্ষেত্রে আমি রবার্টসনকে রাখছি, চিন্তা করে যে লিভারপুল হোমে ডিফেন্সিভলি সলিড, আর রবার্টসন একমাত্র ডিফেন্ডার যে হচ্ছে আসলে যে কোনো মুহূর্তে গোল অ্যাসিস্ট বা যে কোনো ধরনের অ্যাটাকিং রিটার্ন দেওয়ার ক্ষমতা তার আছে। এবং ডাবল গেম উইকে লিভারপুল যদি দুইটা ক্লিন শিটও রাখে সেই ক্ষেত্রে প্লাস বোনাস টোনাস সহ দেখা যাবে সে 15 প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে রবার্টসন খুবই ভালো অপশন কেউ যদি ডিফারেন্সিয়াল ক্যাপ্টেন অপশন দেখতে চায়। Right. Okay. So let's look at their home and away form. So yeah, can you discuss the home and away form, Ibnul? হ্যাঁ, কেভিন ডি ব্রুইনের আসলে ওর 7টা হোম ম্যাচে ওর একটা গোল 5টা অ্যাসিস্ট, স্বাভাবিকভাবেই অ্যাওয়ে চেয়ে অ্যাওয়ে আর হোম দুইটাই মোটামুটি সেম প্রায়, অ্যাকচুয়ালি আসলে 2 গোল 4 অ্যাসিস্ট, অ্যাটাকিং রিটার্ন সমান। বাট এখানে যেহেতু হোমে একটা ম্যাচ কম সেই জন্য আমি বলবো যে হোমেই অ্যাটাকিং রিটার্নস ওর বেশি। সেই ক্ষেত্রে ওর যদি একটা করে অ্যাসিস্ট বা দুইটা কোনো গোল পেয়ে যায় 2 ম্যাচে, সেক্ষেত্রেই তো প্লাস 20 প্লাস পয়েন্টের মতো হয়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কেভিন ডি ব্রুইন অবশ্যই আগে। আর সালার ক্ষেত্রে সালাহ তো অবশ্যই হোমের রেকর্ড নিয়ে বলার কিছু নাই, তবে এই সিজনে ও আসলে দুইটাতেই মোটামুটি ব্যালেন্সড পারফরমেন্স করতেছে। তো সেই ক্ষেত্রে বলা যায় আর কি যে, বাট সালাহ সবসময় হোমে ভালো, লিভারপুল সবসময় হোমে ভালো, সেই জন্য আমি সালাহকে অবশ্যই আগায় রাখবো। হোম কিছুটা আগায় অবশ্যই অ্যাওয়ে থেকে, যেহেতু ম্যাচও কম, গোল একটা কম বাট অ্যাসিস্ট সমান। আর ব্রুনো ফার্নান্দেজের আসলে অ্যাওয়ে ফর্ম নিয়ে কিছু বলার নাই। ওয়ান অফ দ্য প্রলিফিক প্লেয়ার ইন অ্যাওয়ে ম্যাচেস, মেবি ইন রিসেন্ট হিস্টরি। অ্যাওয়ে ম্যাচে এত ভালো পারফর্ম মানে এর আগে কোনো প্লেয়ারই কনসিস্টেন্টলি করতে পারে নাই। রাশফোর্ড কাছাকাছি আছে কিছু, বাট ওর রিটার্ন এত বেশি না, বাট ও অ্যাওয়েতে কিছুটা ভালো, both from the same team. আর রবার্টসন আসলে সবসময় হোমে খুবই ভালো বিকজ অফ লিভারপুল হোম পারফরমেন্স, ডিফেন্সিভ পটেনশিয়াল হাই, সেক্ষেত্রে আপনার ক্লিন শিট পটেনশিয়ালও হাই। আর যে বিগ ম্যাচে নর্মালি ক্লাব বা এরা একটু ডিফেন্সিভলি খেলে যাতে অ্যাটলিস্ট না হারে, তো সেই দিক থেকে আমি মনে মোটামুটি আশাবাদী যে হয়তো বা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে লিভারপুল হারবে না জিততে না পারলে। সেক্ষেত্রে রবার্টসন খুবই ভালো পটেনশিয়াল, আর অ্যাটাকিং রিটার্ন পটেনশিয়াল তো থেকেই যায়। আর সেই পরের ম্যাচ ওদের বার্নলির সাথে, বার্নলি তো গোল আসলে আপনার দিতে বলা যায় মোটামুটি ভুলেই গেছে,
সেই ক্ষেত্রে বার্নলি ক্লিন শিটটা বলা যায় মোটামুটি এনশিওর। সেই ক্ষেত্রে রবার্টসনের প্লাস মানে 10+ পয়েন্ট প্রায় মোটামুটি শিওরই বলা যায়, যদি ইউনাইটেডের কাছে গোলও খায়। আর ওর সবসময় ক্লিন শিট দিলে দেখা যায় 3 বা 2 বোনাসে থাকেই। রাইট। তো রবার্টসন ইজ এ গুড অপশন। Right. Okay. So I'll ask just one word answer, and I have a question. What is your cheap strategy for Double Game Week 19? I'll start with Ibnul first. অ্যাকচুয়ালি আমি পার্সোনালি খেলতেছি না, কারণ আসলে আমার এখন র্যাঙ্কিং ইয়েতে, তো আমি আসলে এইভাবে প্ল্যান করে আসছি যে আমি যাতে ডাবল গেমে 8 থেকে 9টা প্লেয়ার পাই, প্লাস আমার সাউন্ড কেইন আছে, যেহেতু ওদের ফিক্সচারও সহজ। আমি অ্যাটলিস্ট 9টা প্লেয়ার ডাবল গেমে এনশিওর করছি। হয়তো বা আমি সাউন্ড বা কেইন কেউ একজনকে বাদ দিতে পারি, যদি এখানে একটু অন্য ইয়ে করতে পারি যে আমার একটু ডিফারেন্সিয়াল দরকার প্লাস ডাবল গেমে। তো Right. আমি চিপ ছাড়া যাচ্ছি, বাট এই গেম উইকের জন্য কেউ যদি আগে থেকে প্ল্যান করে আসে, যদিও আগে থেকে প্ল্যান করা অনেক কিছু এখন বাতিল হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ফ্রি হিট, যদি কেউ না খেলে থাকে ফ্রি হিট খুবই ভালো অপশন। ডাবল গেম উইকের জন্য আপনি অ্যাটলিস্ট 11টা প্লেয়ার ইয়ে পাচ্ছেন। Right. Okay. Ashfaq, one word answer. Chip strategy. No chips. If I had to pick a chip, it would be probably be triple captain. That is why I had the question on Kevin De Bruyne to Ibnul Bhai. But otherwise, as of now, no chips. Right. Parvez. নো চিপ। প্ল্যান ছিল বেঞ্চ বুস্ট খেলার, বাট আই থিংক ফিক্সার চেঞ্জের জন্য নো চিপ খেলবো না এই ফিক্সারে। Right. আমি এখন পর্যন্ত চিন্তা করতেছি আমি বেঞ্চ বুস্ট খেলবো, so that's my strategy anyway. But anyway, thank you FPL managers, and of course thank you Ibnul. It was pleasure having you, and of course it was really good to hear everything you said, and of course we wish you again all the best for this season again. But again, of course আমরা আবারও তোমাকে বারবারই আনবো আমরা, so this is not the first time, and this is definitely not the last time. And of course, Ashfaq, as always, thank you so much. And Parvez, as usual, I have nothing else to say about it. But FPL managers, again, thank you so much. And of course, please do follow us on Facebook, and of course, do subscribe to our YouTube channel. And of course, until then, take care and may your arrows be green. Bye. Thank you. Bye.